হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের অনেকের প্রশ্নের প্রেক্ষিতে আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই টপিকটির নাম হচ্ছে বয়েলের সূত্রের সবগুলো লেখচিত্র। তোমরা হয়তোবা জানো যে আদর্শ গ্যাসকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে কার্যকর সূত্র হচ্ছে বয়েলের সূত্র। ইভেন আমরা আদর্শ গ্যাসের ডেফিনিশন এভাবে তৈরি করি যে যেই সমস্ত গ্যাস পিভি সমান এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, অথবা যারা শুধু বয়েলের সূত্র মেনে চলে তাদেরকেই কিন্তু আমরা আদর্শ গ্যাস বলি, তাই না? ইভেন অ্যামাগার বক্র নিয়ে যখন তোমরা স্টাডি করছো, আমরা যখন ক্লাসে তোমাদেরকে পড়াইছি, খেয়াল করে দেখবা যে অ্যামাগার বক্রতে কিন্তু আমরা এই পিভি বনাম পি এই লেখচিত্রগুলো আমরা আঁকতাম। আবার বিভিন্ন তাপমাত্রায় বয়েলের সূত্রটাই কিন্তু আঁকতাম। তার মানে এই বয়েলের সূত্রটা থেকে যে প্লট বা যে গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা কোনো একটা গ্যাসের আদর্শ আচরণ ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? এবং সেই আচরণগুলা ব্যাখ্যা করতে যেই আমরা বিভিন্ন টাইপের আমরা লেখচিত্র অঙ্কন করি। তো এই লেখচিত্রগুলাতেই তোমাদের অনেক সমস্যা ছিল এবং তোমরা বলছো যে ভাইয়া আমাদেরকে একটু সবগুলা লেখচিত্র একবারে একটা ভিডিওতে আমাকে বুঝায় দিয়ে না। তো সেই জন্যই এই ভিডিওটা করা। তাহলে আমরা শুরু করে দেই। দেখো ভাইয়ারা, তোমরা সবাই জানো যে বয়েলের সূত্র কি। তো আমি যদি আরেকবার ছোট্ট করে একটু বলে দেই, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস, এই যে এই টেম্পারেচার এবং এই মোল নাম্বার, এরা কি ফিক্সড। তুমি ফিক্সড অ্যামাউন্টের কিছু পরিমাণে গ্যাস নিয়ে নিছো, এদের প্রেসার অথবা ভলিউম, তুমি ভলিউম নির্ণয় করতে চাও, তুমি ভলিউম কি করবা, নির্ণয় করবা, ঠিক আছে? তো দেখতে পাইছি এই ভলিউমটা, এই আদর্শ গ্যাসের ভলিউমটা এর উপরে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তাই না? মনে করে দেখো তো, এই যে এই যে ভলিউমটা, এটা কি এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এর উপর কি প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে একটা সিলিন্ডার। তো আমি এবার কি করব, এর মধ্যে একটা পিস্টন অ্যাড করে দিই। এই হচ্ছে পিস্টন। তো এর ভেতরে অনেকগুলা গ্যাস আছে। এই গ্যাসের পার্টিকেলগুলা পাত্রের দেয়ালের উপরে কি করে, বল প্রয়োগ করে, তাই না? বল প্রয়োগ করে, যেহেতু সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে তাদের ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তনের হার যেহেতু বল, প্রযুক্ত বল, সেই বল থেকে আসলে প্রেসার ক্রিয়েট হয়। তার মানে এই পার্টিকেলগুলা কি করতেছে, প্রেসার ক্রিয়েট করতেছে। এই প্রেসারটাকেই আমরা মাপি, ঠিক আছে? এবং খেয়াল করে দেখবা, এই যে গ্যাস প্রেসার ক্রিয়েট করতেছে পিস্টনের উপরে, পিস্টনটা কিন্তু এখানে কি অবস্থায় আছে, স্টেবল অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। দ্যাট মিন্স অবশ্যই আমরাও এই গ্যাসের উপরে গ্যাসের সমান পরিমাণে চাপ উপর থেকে অ্যাপ্লাই করে রাখছিলাম। ধরো যে এখানে একটা বস্তু অ্যাড করে রাখছি যার ভর হচ্ছে এম, তাহলে তার উপরে প্রেসার কতটুকু হবে, প্রেসার হচ্ছে এফ বাই এ, তাই কি না? এই এরিয়াটা যদি আমরা বলি এ, এই এরিয়াটাকে যদি আমরা বলি এ, তাহলে প্রেসার কি এফ বাই এ, তাই না? আর এফ হচ্ছে কি এমজি, এমজি ডিভাইডেড বাই এ। এটা আমি কেন লিখলাম ভাই, এটা আমি কেন লিখলাম, এই সূত্রটা লেখার কারণ কি, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এই সূত্রটা লেখার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই প্রেসার অ্যাপ্লাই করাটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তুমি যদি উপরের এই ভরটাকে বাড়ায় দাও, তুমি যদি উপরের ভরটাকে বাড়ায় দাও, তাহলে কি হবে, প্রযুক্ত বল বেড়ে যাবে, বল বেড়ে গেলে ভাইয়া প্রেসারটাও বেড়ে যাবে, ঠিক আছে? আর প্রেসার যদি বেড়ে যায়, তো আমাদের বয়েল সাহেব বলছেন কি, প্রেসার বাড়ায় দিলে, এই যে ভাইয়া তুমি যদি প্রেসারটাকে বাড়ায় দাও, প্রেসারটাকে বাড়ায় দিলে ভলিউমটা যাবে কমে। এটাকেই বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল কোরিলেশন, ঠিক আছে? তো ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কটা, তো যেহেতু আমরা প্রেসারটাকে নিজেরা কন্ট্রোল করতে পারি, এটাকে আমরা বলবো স্বাধীন চলক। প্রেসারকে আমরা কি করতে পারি, নিজেরা কন্ট্রোল করতে পারি, আর যাকে কন্ট্রোল করা যায় তাদেরকে আমরা কি বলি, স্বাধীন চলক বলি, তাই না? এই চলকটা কার মতো, এই যে ভাইয়া ওয়াই সমান ফাংশন অফ এক্স এর মতো, অর্থাৎ আমরা এক্স এর বিভিন্ন ভ্যালুকে ইনপুট করব, এই ইনপুটের জন্য বিভিন্ন রকমের আউটপুট পাবো, তাই না? এই ওয়াই ভ্যালুটা কিন্তু এক্স এর ভ্যালুর উপরে নির্ভরশীল। আচ্ছা, তো যেহেতু এই প্রেসারটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এই প্রেসারের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন রকমের কি পাবো, ভলিউম পাবো, তাই না? তাই এই ভলিউমটাকে আমরা কি বলবো, অধীন চলক, অধীন চলক, অধীন চলক। তো এই চলকের কথা কেন আসলো, এই ভেরিয়েবলের কথা কেন আসলো? আমরা যখন গ্রাফে কোনো একটা কার্ভ অথবা লেখচিত্র প্লট করব, আঁকাবো, তখন এই স্বাধীন চলকটাকে সবসময় রাখতে হবে এক্স অক্ষ বরাবর, আর অধীন চলকটাকে রাখতে হবে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর। আমি কি বুঝতে পারছি? তো খেয়াল করো, এই স্বাধীন চলকটাকে আমরা কোথায় রাখবো, এক্স এক্সিস বরাবর, আর অধীন চলকটাকে আমরা রাখবো ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর আমরা রাখবো। তো
তো এইভাবে রেখে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ বা লেখচিত্র প্লট করব, ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই সবচেয়ে সহজ যেটা সেটা প্লট করে ফেলি। 1 নাম্বার, সবাই খাতা খোলো। তো এগুলো একটু লিখে ফেলবা, কারণ বেসিকটা ক্লিয়ার করবা, ঠিক আছে? আজ হোক কাল হোক, তুমি কিন্তু বেসিকের জন্য, যদি কারোর বেসিক ঠিক না থাকে, কেউ কিন্তু বেসিকের জন্য আটকায় যেতে পারে, ঠিক আছে? সুতরাং আমাদের কাজ হচ্ছে, আমরা যত অপ্রিয় লাগুক তোমাদের কাছে, যত কঠিনই লাগুক না কেন, ভাইয়া আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝায় দেওয়া। এবং যত কঠিন টপিক আছে যেগুলা এইচএসসিতে অ্যাডমিশনে বা পরবর্তীতে কাজে লাগবে, আমি তোমাদেরকে এগুলো বোঝায় দিব। যদি কঠিন লাগে লাগুক, আমার নীতি হচ্ছে ভাইয়া, আমার নিয়ম হচ্ছে, আমি তোমাদেরকে সব পড়ায় দিব যেটা আমি জানি, ঠিক আছে? দেখবা আজকে থেকে 2 বছর পরে হলেও ভাইয়ের কথা মনে পড়বে, যে ভাইয়া কথাটা বলছিল যেটা কাজে লাগবে, এখন কাজে লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, তো পড়াশোনার সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত, তুমি পড়াশোনাটাকে এনজয় করবা, এর ভেতরকার সৌন্দর্যটাকে তুমি খুঁজে বের করবা, ঠিক আছে? বুঝে বুঝে যখন পড়বা, দেখবা যে এই সৌন্দর্য অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে কিভাবে এই কাজটা করতে হবে। তাহলে 1 নাম্বার, একদম প্রথম আমরা যে লেখচিত্রটা আঁকবো খুবই সহজ। আমরা এই ভি আয়তন, ভি বনাম পি লেখচিত্রটাই আমরা আঁকবো। তো খেয়াল করো পরীক্ষায় কিভাবে বলবে, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো পরীক্ষায় কিন্তু এরকম বলবে, অথবা অন্য কোনো প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আয়তন বনাম চাপ লেখচিত্রটি কিরূপ হবে, ঠিক আছে? কিরূপ হবে, এরকম অনেকগুলা কথা আসতে পারে। আমরা যখন গ্রাফটা ব্যাখ্যা করব তখন তোমরা দেখতে পাবা এখানে অনেকগুলা কথা চলে আসবে। তো খেয়াল করবা শুরুতে যে টার্মটা থাকবে এটা কিন্তু অধীন চলক, ঠিক আছে? এটা y অক্ষ বরাবর রাখতে হবে। তো এগুলাই কিন্তু বেসিক, তোমাকে এই বুঝে বুঝে আগাইতে হবে। আর দ্বিতীয়ত যেটা আছে তাকে আমরা x অক্ষ বরাবর রাখবো। দ্বিতীয়ত যে থাকবে তাকে আমরা কি বরাবর রাখবো ভাইয়া? x অক্ষ বরাবর রাখবো। বুঝা গেল? x অক্ষ বরাবর রাখবো। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রাফ প্লট করি। এই যে আচ্ছা, আমাদের y অক্ষ, আর এই বরাবর আমরা একটা x অক্ষকে বসাই দিলাম, y আর এই হলো গিয়ে x। তো একটা লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের দরকার একটা ফাংশন। লেখচিত্র অঙ্কনের জন্য কি প্রয়োজন? সবাই বলো, ফাংশন প্রয়োজন। তো আমাদের ফাংশনটা কোথায়? ফাংশন মানে কি, মনে করে দেখো, সম্পর্ক, তাই না? সম্পর্ক, অন্যয় বা রিলেশনশিপ। তো একটা চলকের সাথে অন্য একটা চলকের যে সম্পর্ক, যেই সম্পর্ক মেনটেন করে, সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা একটা সঞ্চারপথ অঙ্কন করি, যেটাকে আমরা লেখচিত্র বলি। আচ্ছা, তো এই ফাংশনটা কি? যেহেতু পি ভি বনাম পি, এটা বয়েলের লেখচিত্র থেকে আমরা পাই। তাহলে আমরা জানি যে ভি সমানুপাতিক 1/p, এই ছিল সম্পর্কটা এই দুইটা চলকের মধ্যে। তাহলে আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, যে পিভি সমান, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, একটা ধ্রুবক আসবে, এই দুইটার গুণফল সবসময় ধ্রুবক থাকবে। তার মানে চিন্তা করে দেখো, পি ছিল x অক্ষ বরাবর, ভি ছিল y অক্ষ বরাবর, x এবং y এর গুণফল সবসময় ধ্রুবক থাকে। তো x এবং y এর গুণফল যদি সবসময় ধ্রুবক থাকে, তাহলে সেই ফাংশনটাকে তোমরা একটু মনে করে দেখো, তোমরা কনিক পড়ছো ম্যাথমেটিক্সে, তোমরা কনিক নিয়ে অনেক ডিটেইলসে তোমরা পড়াশোনা করছো। তো সেইখান থেকে তোমরা কি ধারণা পাও? যখন x এবং y এই দুইটার গুণফল একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, সেই ভ্যালুটা, খেয়াল করো, ওই ফাংশনটা আয়তাকার অধিবৃত্তকে নির্দেশ করে। আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্তকে নির্দেশ করে। তো প্রশ্ন হচ্ছে, ভাই অধিবৃত্তই কি, আবার আয়তাকার অধিবৃত্তই বাকি? তো তোমরা এরকম একটা ইকুয়েশন তোমরা জানবা, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস হচ্ছে আমরা যদি বলি যে px প্লাস qy প্লাস r সমান 0। তো এটা হচ্ছে তোমার দুই চলক বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ আছে তার সর্বোচ্চ রূপ, ঠিক আছে? x এবং y তার সর্বোচ্চ রূপ। তো এখান থেকে তোমরা একটু দেখবা যে ab মাইনাস h স্কোয়ার, এবি মাইনাস এইচ স্কোয়ার, এটার ভ্যালু যদি তোমরা এটার ভ্যালু বের করার পর যদি দেখো যে এটা লেস দেন 0 আসে, তখন আমরা এই কনিকটাকে বলি অধিবৃত্ত। অধিবৃত্ত, একটু মনে করে দেখো,
তো মনে করে দেখো, তোমরা যারা 9 10 এর আছো, তো খেয়াল করবা যদি a b h এগুলা যদি 0 হয় তাহলে আমরা px ইনটু qy হবে, এটা qy প্লাস r সমান 0, এটা হয়ে যাবে সরল রেখা। বৃত্ত কখন হবে? বৃত্ত তখন হবে যখন a আর b সমান। দেখো আমি অনেকগুলা লিখে দিচ্ছি তোমাদেরকে, এই টার্মগুলা লিখে দিচ্ছি। তো যাদের যাদের মনে নাই তাদের আর ম্যাথ বই খোলা লাগবে না, আমি বলে দিচ্ছি। খেয়াল করবা a সমান b, a এবং b যদি সমান হয় এবং h সমান যদি 0 হয়, তাইলে এই সমীকরণ থেকে, এই ফাংশন থেকে আমরা যে গ্রাফটা পাবো, যে লেখচিত্রটা পাবো, সেটা বৃত্তাকার হবে, একদম পুরো বৃত্ত। ঠিক আছে? আর যদি এমন হয় a নট ইকুয়ালস টু b, a আর b সমান না, এবং ab মাইনাস h স্কোয়ার এটা সমান হচ্ছে গ্রেটার দেন 0, তখন ওটাকে আমরা বলবো উপবৃত্ত। উপবৃত্ত অর্থাৎ এ আর বি সমান না হওয়াতে দেখা যাবে যে প্রধান অক্ষ আর অপ্রধান অক্ষ এই দুটো সমান থাকবে না। ঠিক আছে? অর্থাৎ আর ব্যাসার্ধের মতো হবে না, এটা ডিমের মতো হয়ে যাবে, অধিবৃত্ত হয়ে যাবে। আচ্ছা, তারপর যদি এমন হয় যে a নট ইকুয়ালস টু b, ঠিক আছে, আবার ab মাইনাস h স্কোয়ার এই ভ্যালুটা যদি সমান 0 হয়ে যায়, ওটাকে আমরা বলি পরাবৃত্ত। পরাবৃত্ত, ঠিক আছে, ওটাকে আমরা বলবো পরাবৃত্ত। তো আমরা পাইছি একটা অধিবৃত্তাকার গ্রাফ আমরা এর আগে এখান থেকে পাইছি। তো কিভাবে ওটা অধিবৃত্তাকার হয় আমি একটু দেখাই দিচ্ছি। এক্স ওয়াই সমান ধ্রুবক, খেয়াল করে দেখো ভাইয়ারা, এক্স ওয়াই সমান একটা কনস্ট্যান্ট, এক্স ওয়াই সমান একটা কনস্ট্যান্ট, এটা কেমন হবে? তো দেখতেই পাচ্ছ এই জায়গাতে আমাদের এ এবং বি দুইটাই কিন্তু শূন্য, এবং এইচ এর ভ্যালুটা একটু খেয়াল করে দেখো, এইচ এর ভ্যালুটা এখানে হয়ে যাচ্ছে, এইচ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কিন্তু দেখো 2h সমান হচ্ছে গিয়ে 1, তাইলে h সমান হয়ে যাচ্ছে হাফ। h সমান কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। তার মানে 2h সমান যেহেতু জাস্ট 1, কারণ এর সাথে 1 গুণ করে আছে, তাই না? 2h সমান যদি 1 হয় তাহলে h সমান হবে হাফ। তাইলে ab মাইনাস h স্কোয়ার, ab মাইনাস h স্কোয়ার এটা সমান হয়ে গেল 0 মাইনাস 1/2 এর স্কোয়ার, দ্যাট মিনস 1/4, যেটা কিনা লেস দেন 0। এটা কিন্তু ভাইয়া অধিবৃত্তাকার। ঠিক আছে? অধিবৃত্তাকার। যদি কোনো অধিবৃত্তাকার গ্রাফের মধ্যে, ফাংশনের মধ্যে a আর b সমান 0 হয়ে যায়, এটাকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। মনে থাকবে? তো লেস দেন 0 হলে অধিবৃত্ত, আর যদি ভাইয়া a সমান b সমান 0 হয়, অর্থাৎ ab যদি সব পুরোটা 0 হয়ে যায়, ওটাকে আমরা বলবো আয়তাকার অধিবৃত্ত। আর আয়তাকার অধিবৃত্ত দেখতে কেমন? ঠিক এরকম। খেয়াল করে দেখো, x থেকে যে দূরত্বে থাকবে তার করেসপন্ডিং y অক্ষ থেকেও সেম দূরত্বে থাকবে গ্রাফটা। আমি যদি একটু ভুল না করে থাকি আঁকতে, এরকম হয়ে যাবে। ঠিক আছে? দেখো, তবে যদি এখানে একটা কি বলে এটাকে, দর্পণ বা আয়না রাখো, আয়না রাখলে দেখা যাবে যে এই আয়নার এই পাশে যা হবে এই পাশে একদম তাই হবে। দেখো, আয়নাটা যদি এমন হয় x সমান y, এই সরল রেখাটা যদি একটা দর্পণ হয়, একটা আয়না যদি হয়, তাহলে এই আয়নার উপরে এবং নিচে এই গ্রাফটা একদম প্রতিসম হবে, সিমেট্রিক হবে। ঠিক আছে? তো ধরে নাও এই x এর একটা ভ্যালু এখানে বের করছো, এই x এর জন্য করেসপন্ডিং আর একটা y এর ভ্যালু এখানে তুমি পাইছো। তো x থেকে এটার দূরত্ব যা হবে, y থেকে এটার দূরত্ব একদম হুবহু তাই হবে। এটাকেই বলা হয় আয়তাকার অধিবৃত্ত। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ এই দুটার গুণফল কিন্তু একটা আয়তনকে নির্দেশ করে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে, সরি আয়তন না, ক্ষেত্রফলকে নির্দেশ করে। তো এইভাবে অনেকভাবে মনে রাখা যায় যে এটা একটা আয়তাকার অধিবৃত্ত হবে। আচ্ছা, তো আমরা দেখলাম কি এই গ্রাফটা এরকম আয়তাকার অধিবৃত্ত হবে। তো এই গ্রাফের মধ্যে কিন্তু অনেকগুলো মিনিং আছে, খেয়াল করে দেখো। এই এক্স অক্ষ বরাবর আমরা কাকে রাখলাম? প্রেসারকে রাখলাম, তাই না? চাপকে রাখলাম। আর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখলাম হচ্ছে ভলিউমকে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওই গ্যাসের আয়তন। তো তুমি যখনই প্রেসারকে বাড়ায় দিচ্ছ, এক্স অক্ষ বরাবর যখন আগায় যাচ্ছ, গ্রাফটা কিন্তু ভাই নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে প্রেসার বাড়ার সাথে সাথে ভলিউম কি হয়ে যাচ্ছে? একদম কমে যাচ্ছে, ব্যস্তানুপাতিক হারে কমে যাচ্ছে, সমানুপাতিক হারে কমে যাচ্ছে, এইভাবে বলা উচিত। আচ্ছা, তো পি যত বাড়বে ভি তত কমে যাবে। ঠিক আছে? যদি শুধু ভি বনাম পি লেখচিত্র চাই তাহলে এটা হবে। এবং খেয়াল করে দেখো, বয়েলের সূত্রে কি যেন একটা শর্ত ছিল? বয়েলের সূত্রের শর্তটা ছিল যে
টেম্পারেচার এবং মোল নাম্বার স্থির। তার মানে এই বয়েলের সূত্র থেকে আমরা যে লেখচিত্রটা পাবো এটাকে কিন্তু আমরা সমষ্ণ লেখচিত্র বলতে পারি বা আইসোথার্ম বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু বলতে পারি কি আইসোথার্ম। যেহেতু টেম্পারেচার স্থির এটাকে আমরা বলবো কি আইসোথার্ম, অর্থাৎ থার্মোমিটারে টেম্পারেচার সেম, একই। এটাকে আমরা সমষ্ণ রেখা বলি বাংলায়। আচ্ছা, আর বয়েলের সূত্রে আমরা যে কাজটা করলাম, যে প্রসেসটা আমরা সম্পন্ন করলাম, এই প্রসেসটাকে বলা হবে সমষ্ণ প্রক্রিয়া। এই প্রসেসটাকে বলা হবে সমষ্ণ বা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। বুঝা গেল? মানে বয়েলের সূত্রের প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করি সেই কাজের নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তার মানে এখান থেকে কতগুলা জিনিস আমরা পেয়ে যাচ্ছি। খেয়াল করো, বয়েলের সূত্রের লেখচিত্রে ভি বনাম পি, ভি থাকবে ওয়াই অক্ষ বরাবর, পি থাকবে এক্স অক্ষ বরাবর। এই দুইটার লেখচিত্র আমরা একটা আয়তাকার অধিবৃত্ত পাবো, এটা কিনা ওয়াই সমান এক্স এই রেখার সাপেক্ষে প্রতিসম হবে। তাপমাত্রা স্থির রেখে এই কাজটা করছি, তাই এটার নাম হচ্ছে আইসোথার্ম বা সমষ্ণ রেখা। আর যে প্রসেসটা আমরা সম্পন্ন করছি, অর্থাৎ প্রেসার বাড়াইছি বা কমাইছি, তখন ভলিউম কমছে বা বাড়ছে, এই প্রসেসটাকে আমরা বলে থাকি সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এবং এই আইসোথার্মাল প্রসেসে আমরা যে কাজগুলো করতেছি, খেয়াল করে দেখো ভাই, প্রেসার বাড়ানোর জন্য কি আমাদের কাজ করতে হয়, শক্তি খরচ করতে হয় না? তার মানে এই ক্ষেত্রে কিন্তু বেশগুলো কাজ সম্পন্ন হয়, এক্ষেত্রে কিন্তু বেশ কাজ সম্পন্ন হয়। তো সমষ্ণ প্রক্রিয়া আমরা যে কাজটা করি এই কাজটাকে কিন্তু ভাই আমরা যান্ত্রিক কাজ বলি, তাই না? যান্ত্রিক কাজ বলবো, যান্ত্রিক কাজ। এবং এই যান্ত্রিক কাজটা হবে ম্যাক্সিমাম। সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যে কাজ পাই এই কাজটা কিন্তু ভাই একদম ম্যাক্সিমাম কাজ পাওয়া যায়। আচ্ছা, তো কথা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই এই ধ্রুবকের পরিচয় কি, এই ধ্রুবকের পরিচয় কি? এই তো পিভি সমান একটা ধ্রুবক। এই বয়েলের সূত্রের লেখচিত্রের যে ধ্রুবক রাশিটা আছে সেই ধ্রুবকের পরিচয় কি? তো এই পরিচয়টা খুব ইজিলি এখন বুঝে যাবা যখন আমি তোমাকে বুঝাবো। খেয়াল করে দেখো, এটার পরিচয় হচ্ছে এটা, এই যে কাজ, দেখো চাপ এবং আয়তনের গুণফল। খুব মনোযোগ। এই প্রেসারটা কি ছিল? প্রেসারটা ছিল এই গ্যাসীয় পদার্থের উপরে এই যে এরিয়াটা আছে এই এরিয়ার উপরে আমরা বাহির থেকে যতটুকু চাপ প্রয়োগ করি এই চাপটাই কিন্তু ভেতরকার গ্যাসের চাপের সমান হয়ে যাবে। এই কারণে এটা একটা সাম্য অবস্থায় থাকে এই আমাদের পিস্টনটা। আর এই ভলিউমটা হচ্ছে এই যে এই পরিমাণে ভলিউম। এখন আমরা যখন এই দুটাকে গুণ করব, গুণফলটা কি নির্দেশ করে? দেখো পি সমান আমরা জানি এফ বাই এ, আর ভলিউম আমরা জানি ভলিউম হচ্ছে এই যে ক্ষেত্রফল, এই যে ভাই ক্ষেত্রফল, আর চাপ প্রয়োগ করার কারণে যতটুকু সরণ হয় সেটা। ঠিক আছে, আমরা প্রেসার অ্যাপ্লাই করলাম, প্রেসার অ্যাপ্লাই করাতে আমার ভলিউম যতটুকু চেঞ্জ হয়ে গেল এটা। তাইলে খেয়াল করে দেখো, এই এরিয়া দুটা যখন আমরা কেটে দিব তখন পাবো বল ইনটু সরণ। প্রেসারের কারণে যতটুকু সরণ হয়, ভাইয়া বল ইনটু সরণ, এটাকে কিন্তু আমরা বলে থাকি কাজ। এটা একটা যান্ত্রিক কাজ হবে। ঠিক আছে, তার মানে একটা গ্যাসীয় সিস্টেমের মধ্যে তুমি যখন প্রেসার অ্যাপ্লাই করবা, যখন একটা প্রেসার থাকবে তখন সেখানে কিন্তু একটা তার যান্ত্রিক কাজও থাকবে। বোঝা গেল? এর সাথে একটা শক্তি রিলেটেড থাকবে। তো আমরা দেখতে পাবো এই বয়েলের সূত্রে আমরা দেখতে পাবো যে এই পি এবং ভি ধ্রুবকের মানটা যত বেশি হবে, আসলে চাপ এবং আয়তনের গুণফলজনিত যে কাজ সেই কাজের মানটা একটু বেশি হবে। এবার এই বেশি বা কম আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? খুঁজে বের করতে পারি এভাবে, যদি আমরা টেম্পারেচার বাড়ায় দিই তখন দেখা যায় কি যে এই কাজের পরিমাণটা একটু বেশি হয়। এই তো এই যে আমাদের ইয়াটা আছে, লেখচিত্রটা আছে, লেখচিত্রটা একটু উপরের দিকে উঠে যায়। আচ্ছা, এটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। এটা কিছুটা উপরের দিকে উঠে যায়, এই তো কিছুটা উপরের দিকে উঠে যায়। বোঝা যাচ্ছে? তো এটা যদি আমাদের T1 টেম্পারেচারে হয়, এটা যদি T2 টেম্পারেচারে হয়, আমরা দেখতে পাইছি যখন টেম্পারেচার বেশি, অর্থাৎ ধরো যে শুরুতে 25 ডিগ্রিতে রেখে কাজ করছিলাম, তারপরে ধরো যে 125 ডিগ্রিতে রেখে কাজ করতেছি, তো তাপমাত্রা যখন বাড়ায় দেই তখন আমরা দেখতে পাই যে এই কাজের পরিমাণটা বেশি হয়, বেশি কাজ পাওয়া যায়।
বেশি তাপমাত্রায় রেখে যখন আমরা কাজটা করি। তো সেই জন্য আমরা দেখতে পাই কি যে এই গ্রাফটাও কিছুটা উপরের দিকে উঠে যায়। এটা আরো ইজিলি ব্যাখ্যা করা যায়। তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন প্রেসারও বাড়বে, আয়তনও বাড়বে। তো দুইটা বেড়ে গেলে দুইটার গুণফলজনিত শক্তিটাও বাড়বে। প্লাস হচ্ছে এই গ্রাফ থেকে আমরা দেখতে পাবো যে এটা এই লেখচিত্রটা উপরের দিকে উঠে গেছে। বুঝা গেল? তার মানে T2 is greater than T1। বুঝা গেল? এটা। তার মানে এখান থেকে কিন্তু অনেকগুলা কথা, অনেকগুলা তথ্য বের করে আনা যায়। 2 নাম্বার, আমরা যদি আরেকটা গ্রাফের দিকে তাকাই, যদি বলা হয় যে PV বনাম P, PV বনাম P এর লেখচিত্র যদি আঁকতে বলে তাহলে সেটা কেমন হবে? তাহলে এজ ইউজুয়াল তোমরা আশা করি বুঝে যাচ্ছ যে এটা কেমন হওয়া উচিত। আবারও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এজ ইউজুয়াল তোমরা অলরেডি জানো এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখবো পিভি, আর এই পিটাকে রাখবো কি এক্স অক্ষ বরাবর। স্বাধীন চলক যেটা সেটা হবে এক্স অক্ষ বরাবর। তাহলে খুব মনোযোগ, খুবই মনোযোগ। আমাদের কাছে সূত্র কিন্তু এটা, পিভি সমান কনস্ট্যান্ট, ধ্রুবক। দ্যাট মিনস তুমি প্রেসার যাই চেঞ্জ করো না কেন ভলিউম তেমন ভাবেই মডুলেটেড হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে দুইটার গুণফলটা আলটিমেটলি কনস্ট্যান্ট রাখবে। তো দুইটার গুণফল যে কনস্ট্যান্ট ধ্রুবক, সেই ধ্রুবকের ভ্যালুটা যদি এটা হয়, আমরা যে ধ্রুবকটা বের করছি এটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ করলে ধ্রুবকের মানটা বেড়ে যাবে, একটু আগে আমরা বলছি। তো তাপমাত্রা নির্দিষ্ট থাকলে এই ভ্যালুটা নির্দিষ্ট থাকবে। তো এটা আমরা দেখতে পাবো কি এরকম একটা গ্রাফ দেখাচ্ছে এরকম, এরকম একটা গ্রাফ শো করতেছে এরকম, যেটা কিনা এক্স অক্ষের একদম সমান্তরাল। তার মানে তুমি প্রেসার যাই চেঞ্জ করো না কেন এই দুইটার গুণফল কি হবে? ধ্রুবক থাকবে, কখনোই চেঞ্জ হবে না। তাপমাত্রা যদি স্থির থাকে, পরিমাণ যদি স্থির থাকে গ্যাসের, দ্যাট মিনস এটা দ্বারা আমরা বুঝতেছি যে গ্যাসটা একদম কমপ্লিটলি আদর্শ। তুমি দ্বিগুণ চাপ বাড়াও, আয়তন দ্বিগুণ কমে যাবে। একদম যতটুকু বাড়াবা চাপ, আয়তন ততটুকু কমবে। চাপ যতটুকু কমাবা আয়তন ততটুকু বেড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল তাদের নিজেদের সাথে কোনো ইন্টারাকশন করতেছে না, তারা স্বাধীনভাবে বিচরণ করতেছে, চারপাশে ছড়ায় যাচ্ছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখা যায় না, এটা জাস্ট আদর্শ আচরণের জন্য। বাস্তবে দেখা যায় কি যে এটা কিছুটা উপরে বা নিচে উঠে গেছে। ওইটা থেকে কিন্তু আমরা অ্যামাগার বক্র সহকারে ভ্যান ডের ওয়ালসের যে সমীকরণগুলো সেটা প্রমাণ করব পরবর্তীতে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করে দিই তখন কিন্তু একটু উপরে নিচে নেমে যাবে এরকম ভাবে। তো টেম্পারেচার বাড়াইতে থাকলে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে। যেমন এটা যদি T1 হয়, এটা যদি ভাই T2 হয়, এটা যদি T3 হয়, তাহলে অবশ্যই T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন কি হবে? T1 হয়ে যাবে। তাপমাত্রা বাড়ালে এই গুণফলটা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা যদি এর পরের গ্রাফের দিকে যাই, সেটা হবে, খুব মনোযোগ, আমরা আচ্ছা আমি একটু হিসেব নিকেশ করে দিই। ভি সমান, যেহেতু 1/p ইন্টু ধ্রুবক, তাহলে আমরা একটা কাজ করতে পারি। যদি এরকম একটা গ্রাফ আঁকাইতে বলে, v/p বনাম p ইনভার্স 2, যদি এই গ্রাফটা আঁকাইতে বলে তাহলে এটা দেখতে কেমন হবে? মানে এটা শুরুতে দেখে মনে হয় খুব টেনশনে পড়ে গেলাম, তাই না? যে ভাই এটা তো অনেক কঠিন মনে হচ্ছে, এটা তো অনেক কঠিন মনে হচ্ছে। তো এটার গ্রাফ আমরা কিভাবে আঁকবো? এটা তো বেশ ভালো টেনশনে ফেলাই দিলেন আমাকে। তো অ্যাকচুয়ালি তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এটা কিন্তু ভাইয়া খুব বেশি আর কঠিন থাকবে না। তো এজ ইউজুয়াল আমরা যেটা প্রমিস করছি ভাইয়া, তোমাকে বেসিকটুকু ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? তো দেখো যে কোনো একটা গ্রাফ আঁকার জন্য এটাকে আমরা বলছি ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা বলছি এক্স অক্ষ বরাবর রাখবো। তো আমরা যেহেতু জানি যে এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা গ্রাফটা আঁকবো, এখানে ভি এবং পি আছে। তো ভি এবং পি থাকলে এটা বয়েলের সূত্র হয়। তো তোমাকে শুরুতে, এক নাম্বার শুরুতে যেটা করতে হবে, একদম শুরুতেই যেটা খুঁজে বের করতে হবে, প্যারেন্ট যে সূত্র আছে, সূত্র খুঁজে বের করতে হবে। যেটা কার সূত্র? সূত্র খুঁজে বের করা, সূত্র খুঁজে বের করা মানে এটা কোন সায়েন্টিস্টের সূত্র? এটা কি বয়েল, চার্লস অ্যাভোগাড্রো নাকি গেলুসাক? সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তারপরে সেই সূত্রটা লিখে ফেলতে হবে। যেমন এটা আমরা খুঁজে পাইছি, এটা হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র আমরা জানি ভি সমান যে কোনো একটা কনস্ট্যান্ট কে ইন্টু 1/p।
কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচে একটা পি আছে, তাহলে আমরা কি করব, পি দ্বারা ভাগ করে দিব। তাহলে ভি বাই পি সমান হয়ে যাবে কনস্ট্যান্ট ইন্টু 1 বাই পি স্কোয়ার। এই যে মিলে গেছে কিন্তু। আর 1 বাই পি স্কোয়ার মানে কিন্তু পি ইনভার্স 2, 1 বাই পি স্কোয়ার মানে হচ্ছে পি ইনভার্স 2। তাহলে এটা কি আমরা কাজে লাগাই, আমাদের ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে ভি বাই পি, আর এক্স অক্ষ বরাবর 1 বাই পি স্কোয়ার অথবা পি ইনভার্স 2, এটাই। তো প্রশ্ন হচ্ছে এটা এবার এর ফাংশনটা আসলে কেমন, আমরা তো কিছুই বুঝতেছি না। যেমন ক্লাসে তোমরা যেটা বলো যে ভাই এটা তো আমরা কিছুই বুঝলাম না, এটার ফাংশনটা কেমন হবে, এটার গ্রাফটা কেমন হবে। তো খেয়াল করো, তুমি ওয়াই অক্ষ বরাবর যাকে ধরছো পুরাটাকে লিখবা হচ্ছে ওয়াই, পুরাটাকে লিখবা ওয়াই, এ হচ্ছে ওয়াই। এক্স অক্ষ বরাবর যাকে ধরছো এই পুরাটা হবে এক্স, পুরাটা হচ্ছে এক্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান এই যে একটা কনস্ট্যান্ট কে ইন্টু এক্স। এটা কার মতো দেখাচ্ছে, ওয়াই সমান এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণকে দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ এঁকে ফেলি, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এঁকে ফেলি। এই আমি একটু এটা চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করো, শুরুতে কিন্তু একটা ডটেড লাইন থাকবে, কারণ আমরা দেখতে পাই যে প্রেসার অথবা ভলিউম কোনোটাই জিরো হবে না, জিরো যদি না হয় এটা শূন্য বিন্দুতে টাচ করবে না। তো এই হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, যেখানে এটার যে ঢাল, এই ঢালটাই কিন্তু আমাদের ধ্রুবকটাকে নির্দেশ করতেছে, তাই না, ধ্রুবক। আর এই ধ্রুবকটাই আমরা বলতেছি চাপ এবং আয়তনের গুণফলজনিত কাজ। তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে কি হবে, কাজ বেড়ে যায়, তার মানে ঢালের মানটা বেড়ে যাবে। তো ভাইয়া তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে দেখা যাবে এই গ্রাফটা উপরের দিকে উঠে গেছে, এই গ্রাফটা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ ঢালের মান বেড়ে গেছে। ঠিক আছে, এটা যদি T1 হয় আর এটা যদি T2 হয় তো বোঝাই যাচ্ছে টেম্পারেচার বাড়ায় দেওয়াতে ঢালের মানটা বেড়ে গেছে, অর্থাৎ আমরা কাজের মানটা বেশি পাবো। একদম আমাদের বেসিক কথাই কিন্তু। আচ্ছা, অথবা তুমি চাইলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা ইয়ে দিয়েও আঁকতে পারো, কিন্তু ওটার কোনো প্রয়োজন নাই, জাস্ট বেসিকটা যেহেতু আমাদের জানা আছে তাই এটা আমরা অটোমেটিক অ্যান্সার করে ফেলতে পারবো যে টেম্পারেচার বাড়লে আমাদের ভলিউমটা বেড়ে যাবে। আচ্ছা, তো এইভাবে আমরা এটার গ্রাফও কিন্তু এঁকে ফেললাম। এরপর এবার একটু কঠিন একটা গ্রাফ দেই, একটু কঠিন হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এরকম, ভি বাই পি বনাম পি ইনভার্স 1, আগেটা ছিল পি ইনভার্স 2, এবার দিয়ে দিলাম পি ইনভার্স 1, অর্থাৎ 1 বাই পি এর লেখচিত্র যদি আঁকতে বলে সেটা কেমন হবে, ভি বাই পি বনাম 1 বাই পি। তাহলে এখন তো আমরা জানি বয়েলের সূত্র এর গ্রাফ আঁকাচ্ছি বলে তোমরা অলরেডি ধরে ফেলছো যে এটা বয়েলের সূত্রের একটা গ্রাফ হবে। কিন্তু ধরো হুট করে পরীক্ষায় একটা প্রশ্ন আসলো, তুমি কিন্তু সব কিছু থেকে, পুরা সিলেবাস থেকেই তোমাকে এই টপিকে যাইতে হবে, তোমার মাইন্ড সেটআপটা ওইখানে নিতে হবে। তো তুমি কিভাবে বুঝবা, এজ ইউজুয়াল ভলিউম আর প্রেসার যদি থাকে এই দুইটা সম্পর্ক কোন সূত্রে দেখানো হয়, ওটা দেখানো হয় বয়েলের সূত্রে। তো এটা একটা বয়েলের সূত্র, তো বয়েলের সূত্রে আমরা জানি যে ভি সমান যে কোনো একটা কনস্ট্যান্ট মানে হচ্ছে কাজ আর 1 বাই পি। তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভি বাই পি আছে, আমরা পি দ্বারা ভাগ করে দেই, পি দ্বারা ভাগ করে দিলে যেন কি হয়, এখানে 1 বাই পি স্কোয়ার হয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখো ভাইয়া, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর 1 বাই পি এর প্লট করতে হবে, তাই আমরা পি এর উপরে স্কোয়ার না দিয়ে হোলের উপরে একটা স্কোয়ার দিয়ে দিই। এই কাজটা আমি কেন করছি দেখো, তো আমরা আমাদের ইয়ে বানাবো, এবার আমরা এক্স এবং ওয়াই ডিটারমাইন করব। তো এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর রাখছি, আর এই হচ্ছে আমাদের ধ্রুবক, আর এটা হচ্ছে একটা কে, আর 1 বাই পি কে আমরা এক্স অক্ষ বরাবর রাখছি, তাই না, জাস্ট 1 বাই পি কে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর রাখছি। তাহলে 1 বাই পি তার উপরে আছে স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার। এইবার খেয়াল করে দেখো এইটা কার মতো দেখাচ্ছে, এই গ্রাফটা, এই ফাংশনটা কার লেখচিত্রকে নির্দেশ করবে। তো এই যে শুরুতে আমি কনিকের একটা দীর্ঘতম সূত্র পড়াইছি, দীর্ঘতম একটা ফাংশন একটা লাইন পড়াই দিয়েছি, সেইখানে যদি বসায় দাও তাহলে পেয়ে যাবা হচ্ছে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। ইভেন পরাবৃত্তের সমীকরণগুলো দেখতে কেমন হয়, এখানে একটা দ্বিঘাত থাকে একটা একঘাত থাকে, একটা দ্বিঘাত থাকে আর একটা কি থাকে, একঘাত থাকে। আর একঘাত যেদিকে হবে
পরাবৃত্তটা সেদিকে কিন্তু হা করে থাকে, ডিশ অ্যান্টেনার মতো। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই এক্স স্কোয়ার সমান 4ay এই টাইপের একটা পরাবৃত্ত কিন্তু এটা, তাই না? এক্স স্কোয়ার সমান 4ay এই টাইপের একটা পরাবৃত্ত হচ্ছে আমাদের এই গ্রাফটা। তাহলে এই বরাবর আমি বসায় দেই 1/p বা হলো গিয়ে p ইনভার্স 1, আর y অক্ষ বরাবর বসায় দেই v/p। তো যেহেতু এই y অক্ষটা আছে আমাদের একঘাতি, সেই y অক্ষ বরাবর এটা হা করে থাকবে। ঠিক আছে? তাহলে হা করাটা হবে এরকম, খুব মনোযোগ, হা করাটা হয়ে যাবে কি এইরকম, এটা। তো যেহেতু প্রেসার নেগেটিভ হইতে পারে না, তাই এটা জাস্ট পজিটিভ ডিরেকশনেই থাকবে। এই হচ্ছে আমাদের এই পরাবৃত্তটা। তাহলে এই এই এটা হলো আমাদের পরাবৃত্ত। তো এটার গ্রাফ এরকমই হবে দেখতে, মনে থাকবে? আর প্রত্যেকটা মোমেন্ট, আচ্ছা, এটার ফোকাস দূরত্ব থেকে, এটার যে ফোকাস দূরত্বটা আমরা পাবো, এটার যে ফোকাসটা পাবো, সেই ফোকাস থেকে আসলে আমরা এই কে এর ভ্যালুটা বের করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আর কোনো এর ঢাল বা এরকম কোনো কিছু থেকে আমরা এই কে এর মানটা পাবো না, তার জন্য ফোকাস দূরত্বটা বের করতে হবে। এটা আমরা পরাবৃত্তের আলোচনায় দেখছি। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। এটা যদি বুঝে যাও তাহলে বাকি আরো কয়েকটা আমি দেখায় দিব, এবং সেগুলা আই হোপ এত বেশি কঠিন হবে না। খেয়াল করে দেখো, আমরা যদি বলি ln v বনাম ln মানে হচ্ছে লগ, ই ভিত্তিক লগ, তো ন্যাচারাল লগারিদম অফ v বনাম ln p এর লেখচিত্র যদি আঁকতে বলে সেটা কেমন হবে? তো এজ ইউজুয়াল লেখচিত্র আঁকার জন্য আমাদের ফাংশন লাগবে, তাই না? y অক্ষ বরাবর আমরা রাখতেছি ln v কে, আর x অক্ষ বরাবর রাখতেছি আমরা ln p কে। আচ্ছা, তাহলে আমরা জানি যে v সমান ধ্রুবক ইন্টু 1/p। তাহলে আমরা লগ বসায় দিই, লগ বসায় দিলে কি আসবে? লগ v সমান লগ k 1/p, p ইনভার্স 1, যেহেতু এটা মাইনাস হয়ে যাবে লগ p। তাহলে আশা করি বোঝা যাচ্ছে। এটাকে আমরা আরেকটু পারসেপ্টিবল ওয়েতে লিখি, মাইনাস ln p প্লাস হচ্ছে ln k। এই পুরা জিনিসটাকে আমরা রাখতেছি y অক্ষ বরাবর। y সমান আমরা দেখতে পাচ্ছি এই পুরা জিনিসটা হচ্ছে x অক্ষ বরাবর, মাইনাস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট c, y সমান মাইনাস এক্স প্লাস c। এটা কার লেখচিত্র? সরলরেখার লেখচিত্র, তাই না? সরলরেখার সূত্র এটা, যার ঢাল হচ্ছে নেগেটিভ, 135 ডিগ্রি কোণে থাকবে এক্স অক্ষের সাথে। তাহলে আমরা বসিয়ে দেই এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি, এবং এটা যেহেতু y অক্ষের ছেদাংশ ধারণ করে, তো আমরা ধরে নিচ্ছি যে y অক্ষের ছেদাংশ যেটা c, এবং এটা কিন্তু পজিটিভ c, তাই না? k এর ভ্যালু যেহেতু একটা কাজকে নির্দেশ করে, তো p এবং v এর গুণফল এটা পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। তো এটা যদি পজিটিভ হয়, তো y অক্ষের ছেদাংশ একটা পজিটিভ ভ্যালু লিখে দিলাম। আর এইখান থেকে আমাদের লেখচিত্রটা যাবে এইভাবে। আচ্ছা, এটা টাচ করবে তো, তো ঠিক এইভাবে 135 ডিগ্রি কোণে এইভাবে নিচের দিকে নেমে আসবে। বোঝা গেল? তো এটার ইয়ে হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, যার ঢাল হচ্ছে গিয়ে -1। তো এই হলো গিয়ে আমাদের ln v বনাম ln p এর লেখচিত্র। আমরা কিন্তু জাস্ট এই ফাংশনটাকে, এই v সমান k ইন্টু 1/p, এটাকে কিন্তু আমরা নানানভাবে মডিফাই করে আমাদের ম্যাথমেটিক্সের যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটর দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে? বোঝা গেল? এবং আমাদের কনিকের ভালো ধারণা থাকা লাগবে, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, তাদের ফাংশনগুলা কেমন, সেগুলা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, এই ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো ধারণা থাকলে এই বয়েলের সূত্রের লেখচিত্রগুলা কিন্তু খুব ইজিয়ার হয়ে যায়। তাহলে আমরা যদি সবগুলা জিনিসকে আবার একটু ইয়ে করে দেই, রিপিট করে দেই, তাহলে এরকম হবে। বয়েলের সূত্রের লেখচিত্র শুরুতেই আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা এবং মোল সংখ্যা ফিক্সড থাকে, এবং সেই জায়গাতে চলক থাকে হচ্ছে এই দুইটা। তো ডানে যাকে রাখবো সেটা এক্স অক্ষ বরাবর, বামে যাকে রাখবো সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, স্বাধীন এবং অধীন চলক। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভরের ভ্যালুটা চেঞ্জ করার সাথে সাথে, অর্থাৎ উপরে আমরা যতটুকু প্রেসার অ্যাপ্লাই করব,
যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব, এটার পাশাপাশি যেহেতু আমাদের সাথে সাথে যেহেতু প্রেশারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চাপটা আমাদের স্বাধীন চলক, তাই চাপটাকে আমরা ডান পাশে রাখবো। এটা রাখলে বেটার আর কি, এমন না যে চাপ বাম পাশে রাখলে ভুল করে একদম ভুল বলে ফেলবে, এরকমটা কিন্তু না। অত ধরাবাঁধা নিয়ম আবার নাই, বাট একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করা উচিত। তারপরে কি দেখলাম, একদম স্বাভাবিক যেটা ভি বনাম পি, এটা আমরা একে দেখলাম, এবং এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। যতগুলো গ্রাফ আঁকবো সবগুলাই কিন্তু সমষ্ণ বা আইসোথার্ম, সমতাপীয় গ্রাফ বা লেখচিত্র, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। এবং আইসোথার্মাল প্রসেস আমরা জানি যে কাজটা হয়, সেই কাজটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং এই কাজটুকু তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কিন্তু কাজও বাড়তে থাকে। যত বেশি টেম্পারেচারে কাজটা করি দেখা যায় এই চাপ এবং আয়তনের গুণফলজনিত যে শক্তি বা কাজ, সেই কাজটা বেশি হয়। আচ্ছা, তো বেশি হওয়া মানে এদের গুণফলটা একটু বড় হয়ে যাবে, বেশি হয়ে যাবে। গেল, তার মানে বয়ালের সূত্রে ধ্রুবক এটা কাজ নির্দেশ করে, যান্ত্রিক কাজ নির্দেশ করে। আর এক্স ওয়াই সমান ধ্রুবক, এটা আয়তাকার অধিবৃত্তকে নির্দেশ করে। এটা বোঝার জন্য দুই চলকের দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ রূপ যেটা এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর সমান 0, এখানে বিভিন্ন শর্ত আরোপ করলে কিন্তু আমরা বিভিন্ন রকমের কনিক পাবো। সরল রেখা থেকে শুরু করে সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এভরিথিং। আচ্ছা, এর মধ্যে আমরা দেখছি এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান যদি লেস দেন 0 হয় তাহলে এটা অধিবৃত্ত, আর সেখানে এ বি যদি এই ভ্যালুটা শূন্য হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার রিলেটেড কোনো টার্ম যদি না থাকে, তাহলে এটাকে আমরা বলবো আয়তাকার অধিবৃত্ত, অর্থাৎ এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট এই জাতীয় ফাংশনগুলোকে আমরা আয়তাকার অধিবৃত্ত বলবো। আচ্ছা, তারপরে পিভি, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, এর ভ্যালুটা চেঞ্জ হবে না আদর্শ কেসের ক্ষেত্রে। সবগুলো আমরা আদর্শ কেসের ক্ষেত্রে আঁকাচ্ছি, যদি আদর্শ কেস না হয় এত সুন্দর সরল রেখা কিন্তু আসবে না, এগুলো কিন্তু বেঁকে যাবে বিভিন্নভাবে, উপরে বা নিচের দিকে বেঁকে যাবে। আচ্ছা, তো এই জায়গাতে আমরা যাকে রাখবো পুরোটাকে আমরা ওয়াই অক্ষ ধরে ফেলবো, আর সেকেন্ড যা থাকবে পুরোটা থাকবে এক্স অক্ষের মধ্যে। তাহলে এটা ধরেই কিন্তু আমরা ফাংশনগুলা জেনারেট করি। আচ্ছা, ভি বাই পি বনাম 1/p, সেটা পরাবৃত্ত হয়ে গেছে। ঠিক এইভাবে এক্স স্কোয়ার সমান 4ay এই জাতীয় ফাংশন দেখি আমরা পরাবৃত্ত বসে থাকি, আর এক ঘাতে যেদিকে থাকবে সেটাই কিন্তু হা করে থাকবে, সেই অক্ষ বরাবর হা করে থাকবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। এটা অ্যাকচুয়ালি আমাদের পরাবৃত্তগুলো কিন্তু দেখতে এরকম হয়, এরকম হয়। তো প্রেশার তো আর মাইনাস হবে না, তো মাইনাস না হওয়ার কারণে শুধুমাত্র ডান দিকের ইয়েটাই থাকবে, গ্রাফটাই থাকবে, লেখচিত্রটাই থাকবে। আচ্ছা, সর্বশেষ ছিল লগ ব্যবহার করে যদি আমরা ইয়ে করি, তাহলে এরকম যার ঢাল হচ্ছে -1, এবং এটা একটা সরলরেখাকে নির্দেশ করবে, এবং এই যে ওয়াই অক্ষের ছেদাংশ সি সমান এটা কি ln কি, যে কাজটুকু আছে সেই কাজের ন্যাচারাল লগারিদম, বা তুমি যদি নর্মাল লগ নিয়ে কাজ করো তো তার লগ হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের কয়টা, 5টা গ্রাফ। ঠিক আছে, তোমাদের যদি আরো কোনো গ্রাফ প্রয়োজন হয় এই কমেন্টে লিখে দিতে পারো, আমি না হয় অন্য কোনো দিন ওটাও সলভ করে দিব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা পড়াশোনার সাথে অ্যাটাচ থাকো, কানেক্টেড থাকো, এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।